আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাদের লাইভটি যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে লাইভটি যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমাদের সাথে থাকার জন্য। রয়ের গোয়েন্দা প্রধানরা এখানে এসে কি আলোচনা করলো না করলো সে বিষয়ে জল্পনা কল্পনা করার চেয়েও সত্য জিনিসগুলো আপনারা খেয়াল করলে আপনারা মনোবল অনেক বেশি পাবেন। প্রথম কথা হলো, শেখ হাসিনা নিরাপত্তার জন্য তার বাংলাদেশে অন্তত 70% মানুষ এখন তার পাশে আছে। এর মধ্যে কমপক্ষে 2 থেকে 4 কোটি, আমি সংখ্যাটা বলতে পারছি না, আপনারা আরো ভালো বলতে পারবেন, এরা রাস্তায় নামবে শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তার সাথে থাকবে আন্তর্জাতিক চাপ, তার সাথে থাকবে ভারত সরকারের নৈতিক দায়িত্ব, যেহেতু তিনি ভারত থেকে বাংলাদেশে আসবেন। ফলে শেখ হাসিনাকে এই যে ধরে আপনার বলছে যে ফাঁসি দিয়ে দিবে, এখন আবার জাহেদ রাতে উল্টা কথা বলছে যে তার নিরাপত্তার অভাব হবে না। এগুলোই দেখবেন সবকিছু মিলে কিন্তু শেখ হাসিনা যে বাংলাদেশে আসবেন, এটা নিয়ে আমরা সবাই যেটা বলছি এক বাক্যে, সেটা সত্য কথা, যে আসলে তারেক রহমানের সরকার উল্টো বিপদে পড়ে গেছে এখন শেখ হাসিনার এই চ্যালেঞ্জ দেওয়ার ফলে। এই ফাঁকে আমি আরেকটা জিনিস বলে রাখি আপনাদের, সেটা হলো দেখবেন সম্প্রতি অনেক অডিও ফাঁস হচ্ছে। আমরা আমাদের তখন যিনি তথ্য প্রতিমন্ত্রী ছিলেন প্রফেসর আরাফাত, তার সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের, আজকে একটা দেখলাম ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, এইভাবে নানান ধরনের আপনার অডিও ফাঁস করছে। অডিওগুলা সত্য কি মিথ্যা সেটা পরের বিষয়, কিন্তু কিছু কিছু তো ফাঁস হয়েছে। এইটা বুঝতে হবে যে এই অডিওগুলা কারা কিভাবে, বেশিরভাগ কিন্তু এই ধরনের অডিও কিন্তু 2024-এও ফাঁস করা হয়েছিল, যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটেনি। এর মানে হলো যে জিনিসটা শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকার গুরুত্ব দেয় না, তার একটা ব্যাপার, কিন্তু সেটা কি, তারা লোক নিয়োগে কখনো তারা সেই উদারতা দেখায় যে কোন পার্টির লোক কি লোক সেটা তারা খেয়াল করে না, যার কারণে ওয়াকারের মতো জঙ্গি সেনাবাহিনী প্রধান হয়ে গেছে। নানান ভাবে কিন্তু সেনাবাহিনীতে অনেক সরকার বিরোধী কিংবা দেশদ্রোহীরা ঢুকে পড়েছিল, যার কারণে এমনকি শেখ হাসিনার সময়ও অনেক ধরনের অডিও, সজীব ওয়াজেদ জয় সম্পর্কে অডিও তারা ফাঁস করে দিত। এগুলো শেখ হাসিনা সরকার দৃঢ়ভাবে নিয়ন্ত্রণ করেছে, এমন প্রমাণ আমরা পাই না। আর এখন এসব অডিও বাজানো হচ্ছে, এখানে আমি যতগুলো শুনেছি সবগুলোতে আমি শেখ হাসিনার রাষ্ট্রনায়ক উচিত যে তার যে বীরত্ব সেটাকে উচ্চ করে দেখি, এবং তার যেসব নিকট লোকজন ছিলেন, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, আরাফাত, সবারই কিন্তু এই জঙ্গি উত্থান আটকানোতে একটা আন্তরিকতা দেখতে পাই। আপনাদের প্রতি আমার অনুরোধ, যেখানে যেখানে এই অডিওগুলো বাজানো হচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, যদি ইউটিউবে পান, ফেসবুকে পান, যেখানেই পাবেন, এই অডিওর নিচে গিয়ে আপনারা কিন্তু কঠোর কমেন্ট করবেন। আমরা দেখেছি এই ইউনুস যদি এখন কোনো পোস্ট করে, ডাস্টবিন কোনো পোস্ট যদি করে, কিংবা জঙ্গিরা যদি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেয়, সেখানে কিন্তু শেখ হাসিনার সৈনিকরা গিয়ে, কিংবা গোলাম আমেরিকা থেকে যদি কোনো পোস্ট দেয়, সেখানে শেখ হাসিনার সৈনিকরা কিন্তু দেখিয়ে দেয় যে এইসব পোস্ট দিয়ে বাংলাদেশে ওরা ভবিষ্যতে আর ফিরতে পারবে না। সেখানে যা যা রিয়াকশন দেওয়ার, ফেসবুকে হলে ক্রোধের চিহ্ন দেয়া, হাহা চিহ্ন দেয়া, বা কমেন্ট সেকশন খোলা থাকলে সেখানে গিয়ে ওদেরকে কঠোর ভাষায় জবাব দিয়ে দেয়া, সেই কাজগুলো আপনারা করেন। একই কাজ করবেন আপনারা যতগুলো অডিও ফাঁস হচ্ছে। এই অডিও যারা ফাঁস করতেছে, যেখানে ইউটিউব পান, ফেসবুক পান, আপনারা কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে কিন্তু একই ধরনের প্রতিদান দিবেন। কারণ হলো যে আমি আজকে কয়েকটা জায়গায় দেখলাম যে শুধু জঙ্গিরাই নিচে কমেন্ট করছে, শেখ হাসিনার সৈনিকরা কেন এগুলা খেয়াল করছে না। আপনারা ওই সব জায়গায় গিয়ে অত্যন্ত কঠোর ভাষায় কমেন্ট দিবেন। আমি একটু দুর্বল আছি কয়েকদিন ধরে, আজকের লাইভটা এখানে শেষ করছি। তবে আমার ধারণা পরাগ জৈনের বাংলাদেশ সফর, দীনেশ ত্রিবেদীর শাটল ডিপ্লোমেসি, তারপরে তারেক রহমান সরকারের সাথে ভারতের সম্পর্কের যে ক্রমবর্ধমান জটিলতা, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের যে অডিও ফাঁস করছে, এই কয়েকটা বিষয় আমার মতামত আপনাদের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছি। বন্ধুরা, সবসময় সাথে থাকবেন। রাত 9টায় আমি এই লাইভটা প্রতিদিন করব। সেখানে আমাদের উদ্দেশ্য হলো যে প্রতিটা ঘটনার সঠিক বিশ্লেষণটা আপনাদের কাছে পৌঁছানো, গুজববিহীন বিশ্লেষণ, এবং আমি যদি কোনো ভবিষ্যৎবাণী করি সেটা যুক্তি নির্ভর করব, এটা আপনাদের নিশ্চিত হতে হবে। আপনারা নিশ্চিতভাবে বুঝতে পেরেছেন, কারণ গুজব নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলকে আমি স্বল্প মেয়াদে তুলতে চাই না, দীর্ঘমেয়াদে আপনাদের সাথে থাকতে চাই। এবং আমাদের চূড়ান্ত উদ্দেশ্য কিন্তু
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায়, ঠিক যে জিনিসগুলো আমাদের আসলে খেয়াল করা দরকার রয়ের প্রধানের ভিজিট নিয়ে, সেটা হলো যে এই ধরনের গোয়েন্দা প্রধানরা যদি কোনো রাষ্ট্র সফর করে তখন কিন্তু এই খবরগুলো প্রকাশিত হয় না। কিন্তু আপনারা দেখেছেন যে মার্চ মাসে খুব সম্ভবত বাংলাদেশের ডিজিএফআই প্রধান ভারত সফর করেছিল। ভারত সফর করার পর তখন তারেক রহমান সরকার তাদের বাহাদুরি দেখানোর জন্য ওই ভিজিটটা প্রকাশ করে দিয়েছিল। ফলে এখন এই যে রয়ের চিফ আসলো সেটাও আবার প্রকাশ করা হয়েছে এবং এটা অনেকটা প্রকাশ করতে বাধ্য হয়েছে, কারণ তারেক রহমানের সরকার ডিজিএফ এর চিফের যে ভারত ভ্রমণ সেটার যে গোয়েন্দা সংস্থাগুলোর ভিজিটের ক্ষেত্রে যে ধরনের সম্মান রক্ষা করতে হয় সেটা করে নাই, যার কারণে আমরা এই রয়ের চিফের ভিজিটের এত খবর আমরা দেখতে পাচ্ছি। আর একটা জিনিস মনে রাখতে হবে যে ছাড়াও কিন্তু আমেরিকান গোয়েন্দারাও যে বাংলাদেশ সফর করছে সেই খবরগুলোও কিন্তু প্রকাশিত হয়ে যাচ্ছে। সাধারণত কোনো দেশে যদি গোয়েন্দারা আসেন এবং সেটা যদি প্রকাশিত হয় তাহলে বুঝতে হয় যে সেই দেশ একটা দুর্বল দেশ, কারণ সেই দেশ সেই খবরটা গোপন রাখতে পারেনি। এটা কিন্তু আবার জাহেদ খুব বুঝে ফেলেছে। প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা জাহেদ, যে আগে ভারত বিদ্বেষ ছড়াতো, শেখ হাসিনাকে গালিগালাজ করতো, অত্যন্ত বুদ্ধিমান একটা ছেলে। হ্যাঁ, এই যে একজন লিখেছেন কষা জাহিদ, এই কষা জাহিদ, কষা কথাটা বলছিলাম যে ইউটিউবে খারাপ শব্দগুলো বলবো না, যাই হোক, এই জাহিদুর রহমান সেটা আবার সে এক লাইনে বলেছে যে আসলে আমাদের তো সম্পর্ক রাখতে হবে, এই জন্য এসছে, এইটা নিয়ে একটু টোন ডাউন করেছে। কিন্তু অলরেডি সব খবরে বের হয়েছে যে চিফ তারেক রহমান সাহেবের যে নিরাপত্তা উপদেষ্টা তার সাথে দেখা করেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেবের সাথেও দেখা করেছেন। যথারীতি আশা মানে ধারণা করতে পারেন যে চিফ আরো অন্যান্য মিলিটারি যেগুলো গোয়েন্দা আছে, ডিজিএফআই চিফ বা এই ধরনের আরো কিছু লোকজনের সাথে মিটিং করবেন, খুবই স্বাভাবিক। আর যেটা এখানে সবচেয়ে প্রণিধানযোগ্য, যেটা নর্থ ইস্ট নিউজ লিখেছে, বাংলাদেশের নিউজগুলোতে আমি দেখলাম না, সেটা হলো যে রয়ের চিফের সাথে আইআরআই এর একজন কর্মকর্তা বাংলাদেশ সফর করছে নাকি। আর আইআরআই হলো একটা আমেরিকান এনজিও, যেটা অতীতে শেখ হাসিনা সরকারের সাথে এক ধরনের সহযোগিতামূলক আচরণ করেছিল। কিন্তু মূলত এই আমেরিকান এনজিও গুলো আমরা দেখেছি যে 2024-এর জঙ্গি উত্থানে সরাসরি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কাজ করেছে এবং আমেরিকান এনজিও বা আমেরিকান টাকা নিয়ে বাংলাদেশে যারা এনজিও চালায়, তৃতীয় মাত্রার জিল্লুর, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ইফতেখারুজ্জামান, আবার আরেকজন আছে যে ওই যে সুজনের বদিউল আলম মজুমদার, এই লোকগুলো সবসময় কিন্তু আমেরিকান নির্দেশেই চলে। আর আমরা দেখেছি 2024-এ জঙ্গি উত্থানে এরা সবাই জঙ্গিদের সাথী হয়েছিল। আর আইআরআই এর কর্মকর্তা যখন রয়ের সাথে বাংলাদেশ ভিজিট করে, এটা কিন্তু স্পষ্ট হয়ে যায় যে বাংলাদেশে যে এনজিও গুলো আছে এগুলোর উপর ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়েরও কিন্তু এক ধরনের কর্তৃত্ব আছে, যোগাযোগ আছে। তারা এদের সাথে একটা সহযোগিতামূলক ব্যবস্থা রাখে যে সেইটা কিন্তু এখানে বোঝা যায়। এইখান থেকে অনেকে যে জিনিসটা আমরা কিছু কিছু জায়গায় শুনি যে বাংলাদেশের জঙ্গি উত্থানকালে ভারত সরকার এক ধরনের নিরপেক্ষ ভূমিকা পালন করেছে, কিংবা জঙ্গিদের তথ্য বাংলাদেশ সরকারকে যথেষ্ট পরিমাণে সরবরাহ করেনি, এই জিনিসগুলো কিন্তু আমরা শুনি। সেটা কিন্তু এখন কিছুটা পেছনের দিকে তাকিয়ে আমার কাছে সত্য মনে হয় এই জন্য যে না হলে আইআরআই যেটা আমেরিকান এনজিও, যারা বা বলা যায় যে বাংলাদেশের এনজিও গুলোকে যারা পালে বা টাকা পয়সা দেয়, সেই ধরনের মানুষ কেন রয়ের প্রধানের সাথে বাংলাদেশ সফর করবে? যা হোক, রয়ের প্রধান পরাগ জৈনের খবর প্রকাশ্যে আসার পেছনে মূলত আসলে আমি যেটা বুঝি যে তারেক রহমান সরকার যে ডিজিএফআই চিফের ভারত সফর প্রকাশ করে দিয়েছিল তার একটা আপনার প্রতিক্রিয়া হিসাবে দেখতে পারেন। আর একটা জিনিস যেটা লক্ষ্য করার দরকার, যেগুলো আসলে আমাদের যারা বিশ্লেষণ করে তারা জিনিসগুলোকে গুজবটাই বেশি বিশ্লেষণ করে, কিন্তু সত্য জিনিসগুলা মানে খোঁজারও চেষ্টা করে না। তারা আসলে সেটুকু বোঝার মতো সক্ষমতাও কি সবার কি আছে? এখানে যে জিনিসটা দেখবেন যে
আমরা আরেকটা জিনিস বুঝি, তার আগে এই জিনিসটা একটু লক্ষ্য করুন যে দীনেশ ত্রিবেদী সাহেব কিন্তু একটা বৈঠক করেই কিন্তু তিনি যদি বাংলাদেশে কারোর সাথে বৈঠক করেন তারপর তিনি দিল্লি যান বা ভারত যান। এইটাকে শাটল ডিপ্লোমেসি বলে। ভারতে নিযুক্ত হাই কমিশনার, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার ঠিক শাটল ডিপ্লোমেসি করছেন, যেটা নিশ্চিতভাবে তারেক রহমান সরকারের উপর একটা আপনার স্নায়ুর চাপ আর কি, যে উনি একটা বৈঠক করেই সশরীরে ভারতে গিয়ে তার কর্তৃপক্ষের সাথে কথা বলেন। আর দীনেশ ত্রিবেদী যখন দিল্লিতে যান তিনি তো নিশ্চিতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেই কথা বলেন। তো এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। গতকালকের যে বৈঠক হলো তারপরেও তিনি গেলেন। আর রয়ের চিফ নিয়ে যে জিনিসটা আমি বুঝতে পারলাম সেটা একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে ভারত সরকারের মধ্যে বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি বা মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষ বা জুলাই জঙ্গি উত্থানের পক্ষ বিপক্ষ, এটা নিয়ে ঠিক এই মোদি অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে দুটো পক্ষ থাকার সুযোগ আছে। একটা পক্ষ জঙ্গি উত্থানের প্রতি অনেক বেশি সহানুভূতিশীল, আরেকটা পক্ষ সম্ভবত জঙ্গি উত্থানের প্রতি নিরপেক্ষ ছিল। সহানুভূতিশীল অংশটা সম্ভবত যারা তারেক রহমানকে অত্যন্ত কদর করেছে, এর আগে আমরা দেখেছি কারা কদর করেছে। তারেক রহমান সাহেবকে অনেক ধরনের চিঠিপত্র লিখেছে, যে চিঠিপত্র বাস্তবতা ছিল না আসলে, মানে এমন অবাস্তব, ইনগ্রেশিয়েটিং বা প্রশংসা সূচক, যে প্রশংসার কোনো ভিত্তি নাই সেই প্রশংসা উল্লেখ করা, এগুলো থেকে বোঝা যায় যে একটা পক্ষ তারেক রহমানকে ভেবেছিল যে এই ধরনের সুনাম দিয়ে বা কি বলে সহযোগিতার হাত বাড়িয়ে তারেক রহমান 2001 থেকে 6 সালে ভারত সরকারের জন্য যে ধরনের সিকিউরিটি থ্রেট তৈরি করেছিল সেটা হয়তো তারেক রহমানকে এই ধরনের খাতির যত্ন করলে, সম্মান করলে তারেক রহমান করবেন না। যাই হোক, তারেক রহমান সেটা হয়তো করার সাহস পাবে না, সেটা আসলে বাংলাদেশের কোনো সরকারই করে না। তারেক রহমানের 2001 থেকে 6 সরকারটা অত্যন্ত রেকলেস হয়ে গিয়েছিল, যেটার নেতৃত্ব আসলে তারেক রহমান দিচ্ছিলেন। মূলত সেই সরকারে মৌলবাদী জামাতের প্রভাব ছিল। রেকলেস মানে তো বুঝছেন, হঠকারী, বেশি রিস্ক নিয়ে তারা আসলে ওই অস্ত্র চোরাচালানে জড়িত হয়ে গিয়েছিল। উলফাকে অস্ত্র চোরাচালান করিয়ে দেয়া, যেটা আপনারা জানেন 10 ট্রাক অস্ত্র চোরাচালান হিসাবে পুরো পৃথিবীতে খ্যাতি লাভ করেছে। সেইটা এখন করবে তা না, কিন্তু তারেক রহমান সাহেবকে যারা এত খাতির করলো ভারত কর্তৃপক্ষের যে অংশটা, সেই অংশটাকে তারেক রহমান কিন্তু বারবার কোল্ড শোল্ডার, তিনি কিন্তু খুবই কঠোরতা দেখাচ্ছেন। ফলে ভারতীয় কর্তৃপক্ষগুলো যারা দুই ভাগে বিভক্ত ছিল বলে আপাতভাবে আমাদের কাছে মনে হয় 2024-এর জঙ্গি উত্থানে, তাদের মধ্যে একটা অভ্যন্তরীণ ডাইনামিক্স চেঞ্জ বা তাদের প্রভাব কারো বাড়বে, বিশেষ করে যে অংশটা বেশি উৎফুল্ল ছিল তাদের প্রভাব ভারতীয় সরকার, জনগণ এবং মিডিয়ার চোখে কমার কথা। কারণ আমরা ঐতিহাসিকভাবে জানি বাংলাদেশ হলো দুটা বাংলাদেশ, একটা হলো জঙ্গিবাদী বাংলাদেশ যেটা 1971 সালে পরাজিত শক্তি। এই জঙ্গিবাদী বাংলাদেশ কিন্তু চায় যে ভারত ধ্বংস হয়ে যাক, ভারতকে ভাগ করে ফেলুক তারা, ভারতে গিয়ে গাজওয়াতুল হিন্দ করুক এরা। এই অংশটার সাথে কিন্তু আমরা দেখেছি যে 2025-26 সালে তারেক রহমানকে অনেক খাতির করার মাধ্যমে ভারত সরকারের একটা অংশ জঙ্গিবাদী অংশটাকে এক ধরনের প্রমোট করেছে। আমার মাথায় ঢোকে না কিভাবে সেটা ভারতের স্বার্থ রক্ষা করে, কিন্তু আমরা বারবার দেখিয়েছি বিভিন্নভাবে যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, যে বাংলাদেশে আসলে বাংলাদেশের সাথে ভারতের উন্নয়নমূলক, সম্প্রীতিমূলক সম্পর্ক হতে পারে একমাত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং ভারত কর্তৃপক্ষ। ভারতে তো আর কোনো সেই দেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বিপক্ষে শক্তি নাই। কিন্তু ভারতীয় সরকারগুলো, বিশেষ করে বিজেপির সময় এই ভুলটা তারা বারবার করে। বিজেপির সময় তারা 1999, 2000, 2001 সালে করেছিল, যার কারণে তারেক রহমান এবং বিএনপিকে ভারতীয় জনতা পার্টি তখন অনেক ধরনের সহযোগিতা করেছিল। তখন অবশ্য ভারত রাষ্ট্র হিসাবেও চেয়েছিল যে বিএনপি ক্ষমতায় আসুক। এর কারণ ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যখন 96-এ ক্ষমতা আসেন তিনি ভারতে গ্যাস রপ্তানির ক্ষেত্রে আমেরিকানদের চাপ উপেক্ষা করছিলেন।
কেন? শেখ হাসিনা বলেছিলেন যে গ্যাস আমি রপ্তানি করতে পারি, প্রথমে আমাকে নিশ্চিত হতে হবে যে আমার দেশের জন্য কমপক্ষে 50 বছরের গ্যাস মজুদ আছে। দেখেন শেখ হাসিনার মানে দেশপ্রেমটা এখানে খেয়াল করার বিষয়। কিন্তু বিএনপি সব শর্ত মেনে নিয়েছিল এই ব্যাপারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বলেছিলেন যে এই এই কথাগুলো হয়েছিল ঠিক বিল ক্লিন্টনের সামনে। বিল ক্লিন্টন যখন বাংলাদেশে এসেছিলেন, সেইখানে কিন্তু খালেদা জিয়াও, সেখানে যে ব্যানকোয়েট হয়েছিল, সেই মানে অফিসিয়াল ভোজ, সেইখানে খালেদা জিয়াও ছিলেন, শেখ হাসিনা ছিলেন, বিল ক্লিন্টন ছিলেন। সেখানে অ্যাকচুয়ালি সিদ্ধান্ত হয়ে গিয়েছিল যে শেখ হাসিনা সরকারকে 2001 সালে আর ক্ষমতায় আসতে দেয়া হবে না। কারণ ছিল ভারতে গ্যাস রপ্তানিতে খালেদা জিয়া ইনস্ট্যান্টলি রাজি হয়ে গিয়েছিলেন, আর শেখ হাসিনার শর্ত ছিল যে তিনি রাজি আছেন, বাট তাকে নিশ্চিত হতে হবে যে তার দেশের জন্য 50 বছরের গ্যাস মজুদ আছে। ফলে সেই সময় শেখ হাসিনা কিন্তু ভারতীয় কর্তৃপক্ষের বিরাগ ভাজন হয়েছিলেন। আর পরবর্তীতে দেখা গেছে যে তারেক রহমানের সরকার আসার পরে, যেখানে শেখ হাসিনা দেশপ্রেমের পরিচয় দিয়েছেন, তারেক রহমান ভারতের জন্য সিকিউরিটি সমস্যা তৈরি করতেছেন। তো এই এক্সপিরিয়েন্সটা বিজেপির কর্তৃপক্ষ বা বিজেপি সরকার 2024-এ কাজে লাগিয়েছে বলে আমাদের মনে হয় না। এখন এর জন্য হয়তো শেখ হাসিনা বেশি দর কষাকষি করেন ভারতীয় সরকারগুলোর সাথে। আমরা তো দেখেছি যে শেখ হাসিনা অলমোস্ট ভারতকে, জঙ্গিরা যেভাবে বলে যা হইলে একটা রাষ্ট্র কলোনি হয়ে যায়, শেখ হাসিনা ঠিক ভারতকে বাংলাদেশের কলোনি করে ফেলেছিলেন। যেভাবে তিনি ভারতের উপর দিয়ে বাংলাদেশের মালপত্র তৃতীয় দেশে পরিবহন হতো, যেটা বন্ধ হওয়ার পরে আপনাদের মনে আছে কিনা, ইউনুসের বাণিজ্য উপদেষ্টা বশির বলেছিল যে 2.5 কোটি টাকার ক্ষতি হচ্ছে প্রতি বছর। সেই ক্ষতি কিন্তু বাংলাদেশ এখনো বহন করে বেড়াচ্ছে, এবং বাংলাদেশের এই শেখ হাসিনা যেই সুবিধা আদায় করেছিলেন সেটা বন্ধ হওয়ার পরে কিন্তু বাংলাদেশে গার্মেন্টস কলকারখানা বন্ধ হওয়া শুরু করেছে। আর তারেক রহমান তো উঠতে বসতে তার মন্ত্রী, উপদেষ্টা, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা, একজন বর্ষিয়ান হাই কমিশনার, তাকে অপমান করছে, তাকে বসতেও দেওয়া হচ্ছে না ঠিক মতো। এগুলা তো আপনারা সব দেখেছেন। তারপরে তারেক রহমান ভারতে যাবে কি যাবে না, ভারতের দুই একটা প্রতিক্রিয়া দেখায়। যেমন তারেক রহমান সাহেবকে যে বিমস্টেক সামিটে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছে, সেখানে তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী কথাটা উল্লেখ করে নাই। এটা কিন্তু একটা ডেলিবারেট মিস্টেক বলতে পারেন। এটা কোনোভাবেই বলা যাবে না যে এটা ভুল হয়েছে। অর্থাৎ ভারত কিন্তু নিজেরাও একটু দেখায়, যেটা আবার তারেক রহমান সরকার আগে প্রকাশ করছিল না, বিভিন্নভাবে ধামাচাপা দিতে দিতে গত দিন খলিল সাহেব প্রকাশ করে দিয়েছেন। যেটা এখন দেখা যাচ্ছে যে ভারতীয় কর্তৃপক্ষগুলো, আমি বলছি সরকারের অভ্যন্তরীণ যে দুইটা ভাগ স্পষ্ট আমরা বুঝতে পারি, এই দুইটা ভাগের মধ্যে আপাতত যেই ভাগটা তারেক রহমানকে নিয়ে উচ্ছ্বসিত ছিল, তাদের ভবিষ্যৎবাণী, তাদের কৌশল, তাদের আশা প্রতিটাই যে তারেক রহমান সাহেব ভঙ্গ করেছেন, এইটা প্রমাণ পেয়েছে। ফলে ভারত কর্তৃপক্ষের যে অংশটা এই ধরনের ডিসিশনের সাথে জড়িত, তাদের ভাবমূর্তি এখনো ক্ষুণ্ণ না হলেও অদূর ভবিষ্যতে যে ক্ষুণ্ণ হবে, অর্থাৎ ভারতীয়দের চোখে, ভারতের মিডিয়ার চোখে বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চোখে, এইটা মোটামুটি আমরা ধারণা করতে পারি। এর প্রেক্ষাপটে আসলে আমাদের রয়্যাল চিফের ভিজিটটাও দেখতে হবে। সাধারণত যে কোনো সিকিউরিটি গোয়েন্দা কর্মকর্তারা যখন ভিজিট করেন, সেই দেশের নিরাপত্তা ব্যবস্থা এগুলো নিয়ে তারা পর্যবেক্ষণ করে। অনেকে আবার বলছেন যে শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে রয়ের প্রধান বাংলাদেশে আলোচনা করছে। সেটা যা হোক, সেটা জল্পনা কল্পনার মধ্যেই থাকা উচিত, কারণ কি আলোচনা হয়েছে সেটা তো কোনো পক্ষ প্রকাশ করে নাই। যেই জিনিসটা এখানে খেয়াল করতে হবে আসলে, যেটা মোর ইম্পর্টেন্ট শেখ হাসিনার নিরাপত্তার ব্যাপারে, সেটা হলো শেখ হাসিনা ডিসেম্বরে যে বাংলাদেশে আসবেন, উনি আসবেন কিন্তু ভারত থেকে, এবং তিনি এখন ভারত রাষ্ট্রে আছেন একজন প্রধানমন্ত্রীর মর্যাদায় রাষ্ট্রীয় অতিথি হিসাবে। ভারত যখন শেখ হাসিনাকে, মানে শেখ হাসিনা যখন ভারত থেকে বাংলাদেশে আসবেন, অটোমেটিক্যালি ভারত সরকারের এটা দায়িত্ব হয়ে যায় যে শেখ হাসিনার নিরাপত্তা বাংলাদেশে নিশ্চিত হচ্ছে কিনা সেই ব্যাপারে তাদের সক্ষমতার মধ্যে বা তাদের ক্ষমতার মধ্যে সর্বোচ্চ করা। যেমন ধরুন, আমি এখন কানাডাতে একজন রিফিউজি,
আমাকে যদি তারেক রহমান বললো যে যে এই লোক আমাদের, তারেক রহমান কেন বলবে জানি না, ইউনূস বলতে পারতো, কারণ আমি ইউনূসকে যেইভাবে সারা পৃথিবীর সামনে এবং বিশেষ করে বাংলাদেশের জনগণের সামনে পাবলিকলি হিউমিলিয়েট করেছি এবং সেটা ডিজার্ভ করে, এইটা কিন্তু খুব কম দেখবেন যে বক্তৃতা বিবৃতিতে করেছে। আর আসলে আমি দেখি নাই কাউকে করতে। এবং ইউনূসের হয়ে তখন জসিম তো এখন আবার ইউনূসের সময় তো পররাষ্ট্র সচিব ছিল, সে এখন কানাডাতে আবার হাই কমিশনার হয়ে এসছে। দেখা যাক ভবিষ্যতে জসিমের কি অবস্থা দাঁড়ায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলো ততদিন যদি জসিমের চাকরি থাকে আর কি, জসিমের বোধহয় চাকরি খুব একটা বেশি দিন নাই। জসিম, তৌহিদ হোসেন অবশ্য এই ধরনের মানে কি বলবো, যে আমি বিশ্বাস করি না যে তৌহিদ হোসেন অকারণে মানুষের পেছনে লাগে, কিন্তু এই জসিমরা লেগেছিল নিজের চাকরি বাঁচানোর জন্য। জসিম যদিও পররাষ্ট্র সচিব থাকতে পারে নাই, তখনও তারা কানাডিয়ান গভর্নমেন্টকে আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে এবং কানাডিয়ান গভর্নমেন্টকে দিয়ে আমার পাসপোর্ট তারা ক্যান্সেল করিয়েছে। তারপরও ধরেন যে আমার নামে এরা প্রতিষ্ঠিত করতে পারলো যে, বা ধরেন একটা বড় কিছু করলো যে আমাকে কানাডিয়ান সরকার পাঠিয়ে দিচ্ছে ইউনূস বা তারেক রহমানের হাতে। কানাডিয়ান সরকার কিন্তু এটা নিশ্চিত করবে যে আমার উপর অন্যায়মূলক কোনো ধরনের বা আমার নিরাপত্তা বিঘ্নিত হবে না, এই ধরনের একটা জিনিস তাদের বুঝতে পারতে হবে। এইটা কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রগুলা যারা কাউকে আশ্রয় দেয় তাদের একটা নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায়, এটা একটা সভ্যতার অংশ। এই জিনিসটাই কাজ করবে কিন্তু শেখ হাসিনার নিরাপত্তার বিষয়ে ভারত যেভাবে দেখবে একই জিনিস, সেই জিনিসটা আপনাদের বোঝা অত্যন্ত জরুরি। হচ্ছে রয়ের কারণ হলো এছাড়া বাংলাদেশের বাঁচার, বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ, সামাজিক ভবিষ্যৎ কিংবা কূটনীতির ক্ষেত্রে কোনো জায়গায় কিন্তু আর কোনো ভবিষ্যৎ নাই। একমাত্র আশার আলো, একমাত্র নির্ভরতা হলো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। দেখি দু একটা কমেন্ট পড়ি এখন। একজন বলেছেন, সত্য সঠিক বিশ্লেষণের জন্য ধন্যবাদ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। জি, ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য। আমি নিজে এটাই করব যাতে যারা আমার এই অনুষ্ঠানগুলো শুনেন তারা অন্তত সঠিকভাবে চিন্তাটা করতে পারেন। আমাদের পতনের একটা কারণ ছিল যে আমরা সঠিকভাবে চিন্তা শিখিনি, যার কারণে ফরহাদ মজহার, সলিমুল্লাহর মতো আধা উন্মাদ আধা জঙ্গিগুলো বাংলাদেশকে, আপনার তরুণ সমাজকে বিভ্রান্ত করে ৭১-এর পরাজিত শক্তির সাথে মিলে বাংলাদেশকে ধ্বংস করে দিতে সক্ষম হয়েছিল। একে নিয়ে এখন কথা বলবো না, কারণ অনেক বলেছি, ভবিষ্যতে বলবো। আপনারা এর ফেসবুক পোস্টগুলো ফলো করলেও আপনারা শুধু কত ধরনের অযৌক্তিক কথাবার্তা বলে সেটা খেয়াল করবেন। প্রধান বাংলাদেশ থেকে সক্রিয় সহায়তা না পেলে সীমান্তের জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি উচ্ছেদে নতুন পরিকল্পনা নিতে পারে বলে কি আপনি কি মনে করছেন? অবশ্যই নিবে, কারণ হলো ভারত কিন্তু তার সিকিউরিটির ব্যাপারে অত্যন্ত তারা সংবেদনশীল এবং সেই সিকিউরিটি কিন্তু ২০২৪-এর জঙ্গি উত্থানের পর থেকে অনেক ধরনের নিরাপত্তা তাদের বিঘ্নিত হচ্ছে, থ্রেট যেটাকে বলে সেটা তৈরি হয়েছে। ফলে এইটা নিয়ে আসলে ভবিষ্যতে ভারত কি করবে, আমি চাই না ভারত এমন কিছু বাংলাদেশের মাটিতে করুক। আমি চাই যে ভারত এই সমস্যাটার একটা চিরস্থায়ী সমাধানের দিকে যাক। সেইটা হলো এই যে আমাদের যে একটা কমন শত্রু বাংলাদেশের এবং ভারতের, অর্থাৎ বাংলাদেশের ৭১-এর স্বাধীনতা বিরোধী মৌলবাদী জঙ্গি গোষ্ঠীগুলা, এটা তো বাংলাদেশ রাষ্ট্রেরও শত্রু, যদিও এরা বাংলাদেশি, এরা বাংলাদেশ রাষ্ট্রের শত্রু, এরা ভারত রাষ্ট্রের শত্রু। এই শত্রুকে মোকাবেলার করার ক্ষেত্রে আমরা ভারতের সহযোগিতা চাই, কিন্তু ভারত যদি সেটা না বুঝে তাদের সাথে সহযোগিতা করে সেটা তো ভারতের জন্য ক্ষতিকর, যেটা আমরা ২০২৪-এর জঙ্গি উত্থানের পর থেকে ক্রমাগতভাবে দেখে যাচ্ছি। একজন লিখেছেন, ভারত শেখ হাসিনার শেষ সময়গুলোতে অসহযোগিতা করেছে, যার প্রধান উদ্দেশ্য শেখ হাসিনার সরকারকে চাপে রাখা, কিন্তু অন্ধকারের দানব যখন সামনে চলে আসে তখন ভারত কিংবা আমেরিকা উভয় সত্যিকার সংকটটি বুঝতে শুরু করে। ধন্যবাদ আপনাকে, আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কমেন্ট, ভালো বলেছেন। জি, আমি সবসময় চেষ্টা করি অন্তত সঠিক কথাগুলো বলার জন্য। আপনাদের ধন্যবাদ। ওয়াহিদ রহমান লিখেছেন, উই আর প্রাউড অফ ইউ ভাই, প্লিজ গো অ্যাহেড উইথ মানে প্রো পিএম শেখ হাসিনা, বস্তুনিষ্ঠ তথ্যবহুল আলোচনা। ধন্যবাদ আপনাদের।
অনেকে কমেন্ট করেছেন অনেক বেশি, অন্তত আরেকটু বেশি যদি প্রতিদিন আমার এই এখন মাত্র খুব বেশি দেখছি না, যা দেখছি আমি অন্তত 2000 শ্রোতা চাই আমার এই লাইভ অনুষ্ঠানে, যাতে উৎসাহিত হই। ফলে আপনারা সহযোগিতা করবেন, লাইভগুলো ব্যবস্থা আছে শুনবেন এবং আপনারা এগুলো শেয়ার করবেন, সঠিক তথ্যটা বিশেষ